আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেফ। দর্শক, কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অসংখ্য ব্যক্তি কিডনিতে কেবলমাত্র সচেতনতার অভাবে নানা জটিলতায় ভুগছেন এবং যার পরিণতি হিসেবে দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজ কিংবা ডায়ালাইসিসের শরণাপন্ন হতে হচ্ছে। তবে আপনি কি করে বুঝবেন আপনার কিডনিটি কোনো জটিলতা রয়েছে কিনা? যেহেতু বলা হচ্ছে কিডনিকে নীরব ঘাতক, তাই এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় নিজেকে সুরক্ষিত রাখাটা খুব বেশি জরুরি এবং কী কী ধরনের মাধ্যমে আপনি কিডনি সুরক্ষিত রয়েছে কিনা সেটি পরীক্ষা করবেন এবং কখন সচেতন হবেন এবং সচেতনতার ক্ষেত্রে আপনার কী কী ধরনের দিক নির্দেশনা গ্রহণ করাটা জরুরি। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, যিনি সাবেক পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। স্যার, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে কথা বলছি, কিডনিতে নানা জটিলতা, কারণ এবং প্রতিকার। শুরুতে জানা জরুরি যে মানবদেহে কিডনির ভূমিকা আসলে কতটুকু? ধন্যবাদ। আপনি তিনটা পয়েন্ট বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা আমাদের কিডনির সম্বন্ধে জানতে হবে যে আমার কিডনিটা ঠিক আছে কিনা। দ্বিতীয় একটা পয়েন্ট বলেছেন, এটা একটু সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। তৃতীয় পয়েন্ট হলো যে সচেতন করতে হবে মানুষকে, জানি আমি ওই স্টেজে না পড়ি যেখানে আমার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন হয়, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। আর আমি যদি এই রোগটাকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে আমি ওই স্টেজে যাব না। সেই ক্ষেত্রে ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, রাষ্ট্রীয়ভাবে আমার এই যে ব্যয়ভার, সেটা আমি অনেকাংশে আমি বলবো পুরাটি আমরা সাশ্রয় করতে পারি এবং নিজকে আমি ভালো রাখতে পারি। আপনি যে আরেকটা পয়েন্ট, যে প্রশ্নটা বলছেন যে কিডনি, দেখেন কিডনি দুইটা সিমের বিচের একটা অর্গান, কোমরের পিছনের দিকে থাকে, পেয়ার্ড অর্গান। একটা কিডনি থাকলেও কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন এবং একটা কিডনি থাকলে আরেকটা কিডনি আপনি ডোনেট করতে পারেন আপনার নিজস্ব আত্মীয় স্বজনকে। এবং অনেক সময় একটা কিডনি পাথরজনিত কারণে অথবা জন্মগত কারণে যদি নাও থাকে, তবে কিন্তু কিডনি কাজ সম্পূর্ণভাবে সুস্থভাবে আপনি চলতে পারবেন। কারণ এই কিডনির কাজটা কি? কিডনি যেটুকু একটু বলেন শুধু সংবেদনশীল না, এইটা একটা ভেরি ভাইটাল অর্গান। একটা উদাহরণ যদি দেই, 24 ঘন্টায় এই কিডনিতে 180 লিটার রক্ত পরিশোধিত হয়। 180 ফিল্টার হয়, কিন্তু ফিল্টার হয়ে সম্পূর্ণ রক্তটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। অনলি যেটুক রেসিডুয়াল, যেটা ইউরিন, সেটা আমরা পেশাবের সাথে বের করে দিই। সেটার পরিমাণ কতটুক? 1.5 থেকে 2 লিটার। এই 1.5 থেকে 2 লিটার পেশাবের সাথে আমাদের এই শরীরের যেটা আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, ড্রাগস যাই খাই, এটা লিভারে মেটাবলিজম হবে এবং কিডনি দিয়ে ধীরে বের করে দিতে হবে। এবং এই যদি প্রসেসটা যদি ঠিক না থাকে তাহলে এই জিনিসগুলি শরীরে থেকে যাবে এবং এইগুলি যখন কিডনির দুইটা ড্যামেজ হয়ে যায়, যখন 80-90 ভাগ কাজ করে না, এই জিনিসগুলি কিন্তু এই মেটাবলিক এন্ড প্রোডাক্টটা শরীরে থেকে যাবে এবং থেকে থাকলে তখনই প্রবলেম কি হবে? আপনার বমি লাগবে, ক্ষুধামন্দা লাগবে, কাজ করতে পারবেন না। এর সাথে সাথে অনেকগুলি অর্গান ইনভলভ হবে, হার্টে ইনভলভ হবে, উচ্চ রক্তচাপ হবে, রক্তশূন্যতা হবে, বনে মৃত্যু ইনভলভ হবে, শরীরে চুলকানি শুরু হবে, শরীরে পানি আসতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপসর্গ। এখন যদি আপনি এই জিনিসগুলি যদি আর কি করে যে আপনার রক্তচাপ, উচ্চ রক্তচাপ কিন্তু কিডনির জন্য হয়। আবার উচ্চ রক্তচাপের মধ্যে কিডনি ড্যামেজ হয়, আর কিডনি যদি 90 ভাগ ড্যামেজ হয় উচ্চ রক্তচাপ হবে। একটা কজ, আরেকটা এফেক্ট। আরেকটা কি হয় যে আমাদের যে শরীরের পানি, যেমন আমি দর্শকদের বলি, রোজার সময় কি করে, বিকালে পেশাব করলে কনসেন্ট্রেট ইউরিন হয়, পেশাব কম হয়। কে করে? কিডনি করে। ট্রিমেন্ডাস পাওয়ার, একটু আগে বললাম। আরেকটা হলো যে শরীরের যে অ্যাসিড বেস, সেটাও কিন্তু কিডনি করে। আরেকটা কি, শরীরের কিছু হরমোন তৈরি করে। সেরকম কি হরমোন? এই যে ধরেন ইরিথ্রোপয়েটিন, যেটা যারা কিডনির রোগ সামনে বসে আছেন তাদের রক্তশূন্যতা হয়ে যায়, তখন এই ইনজেকশন ফর্মে দেওয়া হয়। এখন আবার ট্যাবলেট ফর্মে আছে, এটাকে হিট ইনহিবিটার বলি, সেটা নর্মাল ওয়েতে এই ইরিথ্রোপয়েটিন তৈরি করে। আরও কি করে? অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, এইটা তৈরি করে। এবং এটা যদি না থাকে শরীরে আপনার
হাড়ের ক্ষয় হবে এবং হাড়ের যে জটিলতা সেগুলি দেখা দেবে। মানে একটির সাথে আরেকটি রিলেটেড। হ্যাঁ, এই যে ফাংশনগুলি একটা কিডনির রোগী 80% ড্যামেজ হলে এই সবগুলি ফাংশন কিন্তু ডিরেল হয়ে যাবে এবং সেই সুবাদে তার ব্লাড প্রেশার হয়, রক্তশূন্যতা হয়, শরীরে পানি আসে, বমি হয়, অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, এবং সম্পৃক্ত। নিশ্চয়ই স্যার, অনেকে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় ভোগে। আকস্মিক কিডনি এবং দীর্ঘমেয়াদী কিডনি দুটো তো ভিন্ন জিনিস, কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় ভোগার কারণগুলো কি হতে পারে? আচ্ছা, প্রথমে আমি দীর্ঘমেয়াদী বলি, যেটা বলে ক্রনিক কিডনি ডিজিজ, খুব ভাইটাল একটা প্রশ্ন এবং ওইটাই আমাদের এখন সমাজের জন্য, যেটা যে আমাদের কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রথম হলো ডায়াবেটিস, এবং ডায়াবেটিক কিডনি ডিজিজ এখন ইপিডেমিক ফর্মে বাংলাদেশে, এবং ডেভেলপিং কান্ট্রিতে এইটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল, কিন্তু আমাদের দেশে এখন ডায়াবেটিস। এবং ডায়াবেটিস কেন হয় একটু বলি যদি, এই যে বাচ্চারা ছোটবেলা থেকে ওবেস, আচ্ছা, তারা কাজ করতে, স্কুলে খেলাধুলা করে না, অ্যাডিক্টেড টু মোবাইল অ্যান্ড ফাস্ট ফুড প্লাস ড্রিঙ্কস, এবং তারা স্কুলে যাচ্ছে আসছে মোবাইলে, কোনো খেলাধুলা কায়িক পরিশ্রম হচ্ছে না, ওবেসিটি হচ্ছে। ওবেসিটি হলে কিন্তু সাথে সাথে রোগ আসবে। আচ্ছা, ওবেসিটি হলে ব্লাড প্রেশার হবে, ওবেসিটি হার্টের প্রবলেম হবে, মেটাবলিক সিন্ড্রোম হবে, ব্লাডে চর্বি বেড়ে যাবে, ওবেসিটি গিরায় ব্যথা হবে, রাত্রে শুইতে বেশি ওবেসিটি হলে সূত্রে মানে রাত্রে ঘুমানোর সময় শ্বাসকষ্ট হবে, শরীরে পানি আসবে, এখান দিয়ে হার্নিয়া তৈরি হবে, মাল্টিপল জটিলতা, হ্যাঁ, হাঁটতে পারবে না, এবং ডায়াবেটিস সেই সাথে উচ্চ রক্তচাপ হবে। সেইটা হলো এই জন্য ডায়াবেটিসটা আমাদের সিভিটি নাম্বার 1 কম। এবং আমাদের ডায়ালাইসিসের যত রুগী আছে তার মেজরিটি মানে 40-50% ডিউ টু ডায়াবেটিস মেলিটাস। এক, দ্বিতীয়টা হলো এই যে কিছুদিন আগে বিশ্ব ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, উচ্চ রক্তচাপ। এবং মজার জিনিস হলো উচ্চ রক্তচাপ অনেকে জানেন না, 50% লোক জানে না তার ব্লাড প্রেশার, কিন্তু সিম্পল একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট বাসায় আছে, যে কোনো জায়গায় ফার্মেসিতে গেলে আপনি তো জানতেছেন না আপনার ব্লাড, আপনি না জানলে চিকিৎসা করবেন, তো এটা আপনি নিজের সামনে জানবেন না। এবং আরো মজার জিনিস হলো যারা জানেন নিয়মিত ওষুধ খান না, এটা একটা কোন। আবার যারা ওষুধ খান কতটুকু ব্লাড প্রেশার রাখতে হবে সেটা কন্ট্রোল টার্গেট সেটা মেনটেন করেন না। দেখেন গ্রুপ কিরকম। এই ব্লাড প্রেশারগুলো আনকন্ট্রোল থাকার কারণে তারা কিডনি এফেক্ট করছে, কিডনিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা হার্ট এফেক্ট করবে, চোখে করবে, ভেসেল এফেক্ট করবে, এবং যতগুলো অর্গান আছে শরীরে প্রত্যেক কিডনি ছাড়া সবগুলো অর্গান কিন্তু এক এক করে ড্যামেজ করতেছে। কিন্তু স্যার, এ তো আমরা কথা বলতেছি উচ্চ রক্তচাপকে আমরা ডায়াগনোসিস করতে পারছি না বা দীর্ঘদিন ধরে ক্যারি করছি, কিন্তু কিডনিকে কেন নীরব ঘাতক বলা হচ্ছে? ওইটাই আমি আসতেছি। আমি তৃতীয় কারণটা বলি একটু তাহলে। তৃতীয় কারণ হলো যে আপনার রাস্তা যদি ব্লক থাকে, সেই ব্লক যদি দুই দিকে কিডনি স্টোন থাকে, অথবা জন্মগতভাবে কিডনির যে রাস্তাটা যেমন মূত্রনালী ওই জায়গায় সরু হয়ে যায়, পিউজ অবস্ট্রাকশন, অথবা নিচে শুরু হয়ে গেল, অথবা ছেলেদের প্রোস্টেট বড় হলো, অথবা পেশাবের রাস্তা শুরু হয়ে গেল, এই রাস্তা ব্লক হওয়ার জন্য কিডনি। আরেকটা হলো নেফ্রাইটিস। আগে খুব বেশি হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, কিডনির ছাত্রীর একটা প্রদাহ। কিভাবে বুঝবেন? ইউরিনে অ্যালবুমিন চলে যায়। আপনি কিভাবে বুঝবেন? পায়ে পানি আসবে, মুখে পানি আসবে, ধীরে ধীরে সারা শরীর। হঠাৎ করে হতে পারে, ধীর গতিতে হতে পারে, দুইটার দুই রকম মনে হয়। এই তো গেল। তারপরে হলো কিছু জন্মগত পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে, দুইটা কিডনিতে অসংখ্য সিস্ট। সিস্ট কিন্তু খারাপ জিনিস না, সিস্ট হলো আঙ্গুর ফলের মতো, একটা ফুসকার মতো, ভিতরে পানি, চারদিক পর্দা। এটা একটা দুইটা আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে। এটা কোনো ম্যালিগনেন্সি না, কোনো ক্ষতিও কারণ না, থাকবে সারা জীবন, মৃত্যু পর্যন্ত থাকবে। খুব বড় হলে তখন একটা প্রবলেম করে, অথবা খুব রেয়ারলি ইট টার্নস টু সামথিং খারাপ আর কি। তাহলে এই একটা গ্রুপ গেল। আরেকটা জন্মগত রোগ আছে, সেটা যেটা আমি আরও বলবো, যে ওষুধের দ্বারা আমরা কিডনি ড্যামেজ করি। কাদের বেশি হয়? যাদের বয়স বেশি, যারা কোমরবিড কন্ডিশন, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, গিরায় ব্যথা বয়সে, তখন যদি আমি না জেনে বেদনার ওষুধ খেয়ে থাকি, তখন কিন্তু কিডনিটা ড্যামেজ হয়। অল অফ এ সাডেন আমরা যখন ক্রিয়াটিন মাপি, ক্রিয়াটিন বেশি, ব্লাড প্রেশার বেশি, বমি হচ্ছে, শ্বাসকষ্ট, দিজ আর দ্য কজেস। এবং এই কজগুলি জানতে আমি মনে করি বাংলাদেশের টাকা 2000 টাকার বেশি লাগে না। কেমন? ব্লাড প্রেশার মাপলেন, ডায়াবেটিস ব্লাড সুগার করলেন, ইউরিন টেস্ট করলেন, অ্যালবুমিন যায় কিনা, আলট্রাসোনোগ্রাম করলেন, সিস্ট আছে কিনা, পাথর আছে কিনা, দ্যাটস অল। আর তো কিছু লাগে না। এই জিনিসটা যদি মানুষ তো কত পয়সা কতর দিকে মোবাইল কিনতেছে, আপনি নিজের সম্বন্ধে আপনার কিডনিটা জানেন, তাহলে তো আপনি সারা জীবন, যদি জানেন তাহলে লাভটা কি?
লাভটা হলো এই প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ কিডনির, যে ধীরে ধীরে যে কিডনি ড্যামেজ, এটা তো প্রতিরোধ অনেক ক্ষেত্রে সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে হবে, অনেক সময় গেলেও খুব ধীরে যাবে। সো এইটা দর্শকদের আমি বলি, সবসময় বলি, আপনি আপনার নিজের কিডনিটা জানেন, এবং পার্টিকুলারলি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কিডনি ট্রান্সপ্লান্টের রুগী আছে, ফ্যামিলির কেউ মারা গেছে, আপনাদের সবাই আত্মীয়র কিডনিটা ভালো আছে কিনা দেখেন। এই যে কটা পয়েন্ট বললাম, এর চেয়ে বাইরে আর কিছু দেখতে হবে না, এনাফ। নিশ্চয়ই, মানে প্রত্যেকটি ব্যক্তিকে অবশ্যই 6 মাস অন্তর অন্তর দেখাটা খুব বেশি জরুরি, এবং যাদের পরিবারে আছে পারিবারিক হিস্ট্রি, ওই গ্রুপটারে দেখা উচিত। সবাই বলেন একবার, আপনি যদি একবার জানেন তাহলে তো আপনি জেনে গেলেন আছে কিনা, তখন ডাক্তার বলে দিবে কতদিন পরে আপনি পরীক্ষা করবেন। একবার তো জানেন, একদমই তাই, একবার জানেন। এটা শুধু কিডনি রোগ শুধু যে অ্যাডাল্টের হয় না, বাচ্চাবেলাও জানতে হবে, মিডল স্টেজে, ওল্ড স্টেজেও জানতে হবে। আরেকটা জিনিস বলি, যে কিডনির রোগটা কিন্তু বয়সের সাথে সাথে কার্যক্ষমতা কমে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে যারা বয়স্ক লোক, তাদের কিডনির সংবেদনশীলতা বেশি, তাদের কিডনি ফাংশন কমে যায়, এবং এটা 30-এর পরে ধীরে ধীরে কার্যক্ষমতা কমে যায়। সেই ক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রে, ওষুধ নেওয়ার ক্ষেত্রে, বা আমি যে প্রেসক্রাইব করতেছি, একটু সতর্ক থাকতে হবে যে আমার ওষুধটা ওনার বয়সের সাথে মিল আছে কিনা। আচ্ছা, সেটা অ্যান্টিবায়োটিক্স হোক, ব্যথার ওষুধ হোক, বা যে কোনো জিনিসই হোক, উই হ্যাভ টু কনসিডার দ্যাট ইজ এইজ পারসন, এইজিং প্রসেসের জন্য কিডনি ড্যামেজ হতে পারে। স্যার এক্ষেত্রে অনেকে প্রশ্ন থাকে যে আমার দৈনন্দিন কত লিটার পানি খাওয়াটা জরুরি? খুবই সুন্দর প্রশ্ন। অনেকে বলে যে আমি স্যার 5 লিটার 6 লিটার পানি খাবো কিনা। হ্যাঁ, আপনি কিডনি সুস্থ থাকলে 5 লিটার 6 লিটার খান, কিডনি এটা বের করে দিতে পারবে, কিন্তু আমার তো প্রয়োজন নাই। আমার এইটুক পানি খাওয়া উচিত, যে একটু আগেই বলছিলাম যে আপনি 1.5 লিটার থেকে 2 লিটার পেশাব হইতে হবে, ওইটার থেকে মানে আমার শরীরের খারাপ জিনিসগুলি বের করে দেবে। তাহলে আমি 2.5 লিটার 2 লিটার খাইলেই তো যথেষ্ট। এখন সব ক্ষেত্রে এটা আমরা 2 লিটার 3 লিটার খান, অথবা আপনি যদি রোদ্রে কাজ করেন, এখন ঘামের সময় ঘাম হচ্ছে, তাহলে একটু বাড়িয়ে দেন, 2 লিটার 2.5 লিটার 3 লিটার খাওয়ার দরকার নেই। কিন্তু এইখানে একটু কিন্তু আছে, সব ক্ষেত্রে তো আর একই রকম চলে না। যাদের শরীরে পানি আছে, অথবা পায়ে পানি, পেটে পানি, পানি যদি শরীরে থাকে, তাহলে আপনি ডেফিনেটলি ধরে ওই কিডনি কাজ কম করতেছে, একদম 100%। সেই কারণটা কি? লিভার কিডনি ডিজিজ হতে পারে, লিভার ডিজিজ হতে পারে, এবং হার্টের ডিজিজ হতে পারে। এছাড়াও অনেক সময় ফোলা ফোলা লাগে, থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড। এছাড়া অন্যান্য লোকাল যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে দুই দিকে পানি আসতে পারে। সো এইগুলি কন্ডিশন ভিতরে থাকে। সেই ক্ষেত্রে আমি প্রায়ই বলি যে আমার শরীরে যদি পানি থাকে, আর আমি যদি 3 লিটার 4 লিটার খাই, আর আমার পেশাব যদি 1 লিটার বা 500 হয়, তাহলে বাকিগুলি কই যাবে? শরীরে থাকবে। তাহলে একদিনে যদি ধরেন 1 লিটার করে জমলো, 7 দিনে 7 লিটারগুলো ফুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা পানি রেস্ট্রিকশন করি, বন্ধ করে দেই না, রেস্ট্রিকশন। 1 লিটার দেই, 1200 দেই, 1500 দেই, এবং উই ট্রাই যে পেশাবটা বের হয়ে যাক। সেজন্য আমরা ডায়োটিক্স করি, মানে যেটা দিলে পেশাবের সাথে পানিটা বের হয়ে যাবে। দিস টু প্রিন্সিপল, ফোলা থাকলে একরকম, ফোলা না থাকলে একরকম পানি, দ্যাট ইজ দ্য থিং। নিশ্চয়ই স্যার, অনেকের দেখা যায় প্রস্রাবে ইনফেকশন করছে, এবং ঘন ঘন, যার একবার ইনফেকশন হয় তার কেন বারবার ইনফেকশনটা হতেই থাকে, এটার পিছনে কারণটা কি? প্রথম কথা হলো ইনফেকশন, প্রস্রাবের প্রথা খুবই পার্টিকুলারলি ফিমেলদের বেশি হয়। তো ইনফেকশনটা কি? দেখেন, কিডনির ট্রাকটা কিন্তু একটা পিকুলিয়ার জিনিস। কিডনির ট্রাকটা হলো কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা, এই তো। তাহলে নিচের দিকে খোলা, উপরের দিকে বন্ধ। তাহলে পেশাবের ইনফেকশনটা তো বাইরের থেকে ঢুকবে না, এই পিছন নিচের দিয়ে ঢুকবে। তো কোথেকে আসে? পায়ুনালীর থেকে আসে। পেশাব, পায়ুনালী মানে পায়খানার রাস্তা থেকে। ওইখান থেকে জীবাণু, পায়ুনালীতে যে জীবাণু থাকে সেটা পায়ুনালীতে কোনো ক্ষতি করবে। যেমন একটা ধরেন ইকলাই, কমন পাবলিক জানে, ওইটা যদি আপনি পেশাবের রাস্তায় ঢুকাইতে পারেন, তাহলে ওইটা ইনফেকশন করে। সেইটা ঢুকবে কোথায়? পেশাবের রাস্তায় ঢুকলো, মূত্রথলিতে ঢুকলো। অ্যান্ড ঢুকলেই কি ইনফেকশন করে? না, ঢুকলে 3টা ফ্যাক্টর লাগে। কতটুক জীবাণু ঢুকলো, এক, এটা বডির রেজিস্ট্যান্স কি, মানে আপনি কতটুক ফালিয়া দিলেন, এটা। আরেকটা হলো ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম, অর্থাৎ ওই জীবাণুটা আপনি রোগ করতে পারে ক্ষমতা, সেটাকে ভিরুলেন্স বলে। এই 3টা ফ্যাক্টর। এরপরে আরও কিছু ফ্যাক্টর আছে। ধরেন ওইখান থেকে যদি আপনাদের মূত্রনালী, মূত্রনালী ঢুকতেছে, ওই রাস্তাটা সরু থাকে, ওইটা যদি নষ্ট থাকে, তাহলে যখন আমরা পেশাব করি, কন্ট্রাকশন করি, পেশাবটা নিচে যাবে। যদি পেশাবটা উপরে যায়, তাহলে উপরের দিকে গেল, উপরে দিয়ে সেই কিডনিতে ধরলো। তাহলে এই সিস্টেমগুলি জানতে হবে, এবং এইগুলিতে আমরা বলি একটা নিচের দিকে ইনফেকশন আর একটা উপরের দিকে ইনফেকশন। নিচে হলো সিস্টাইটিস, ব্লাডার আর ইউরোথ্রাইট, উপরে হলো পাইলোনেম।
পাইলোটাম কিডনিতে যদি ইনফেকশন হয় দ্যাট শুড বি টেকেন সিরিয়াসলি অ্যান্ড দ্যাট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, ওইখানে ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রটোকল এবং ডিউরেশন ড্রাগ ওইটাও ডিফারেন্ট হবে। আরেকটা জিনিস হলো, এটা যদি শুধু পেশাব ইনফেকশন, এটার বলে আনকমপ্লিকেটেড ইউটিআই। আর যদি এর সাথে কোনো জটিলতা থাকে, যেমন কমপ্লিকেটেড, যেমন রাস্তা ব্লক আছে, পেশাব পাথর আচ্ছা আছে, আচ্ছা জন্মগত রোগ আছে, তারপরে রাস্তা সরু আছে, ডায়াবেটিস আছে, অথবা কিডনির রোগ থাকলে ইমিউনিটি কমে যায়, অথবা আপনি ইমিউনোসাপ্রেশন ড্রাগ খাচ্ছেন যে আপনি ইমিউনিটি হবে, দ্যাট আর কমপ্লিকেটেড ইউনিট। লাভ কি জানে? লাভ হলো কমপ্লিকেটেড হলে ডিউরেশন অফ দ্য ড্রাগস এবং সঠিক মাত্রায় দিতে হবে, এবং কি ওষুধ দিতে হবে সেটাও কিন্তু পরীক্ষা করে দিলে ভালো। অর্থাৎ ইউরিন কালচার করে জীবাণুটা বাইর করেন, কি অ্যান্টিবায়োটিক্স রেসপন্স করবে সেটা দিলে ভালো, নাহলে তো ব্লাইন্ডলি দিলে কাজ হবে না। এখন কথা হলো, গ্রামের থেকে একটা রুগী আসলো আমার কাছে, ভাই ইউরিন কালচার করেন, ইয়ে করে আসেন, সেটা আমরা বলি না। প্রথমবার আসলে আপনার অভিজ্ঞতা বা কালচার। এখন প্রবলেম হলো চিকিৎসার ভিতরে অ্যান্টিবায়োটিক্সের প্রবলেম। আমাদের দেশে দেখা গেছে কমন অ্যান্টিবায়োটিক্স, এই যে কুইনোলিন অথবা সেফালোস্পোরিন 60% রেজিস্ট্যান্ট জেনারেল পপুলেশন। আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওষুধ লেখার সময় আপনি প্রথমবার যখন আসবেন, আপনার নলেজ এবং প্রিভিলেন্স অফ আমরা জানবো কি রেজিস্ট্যান্স সেই ড্রাগসের, সেই অনুযায়ী প্রথমবার অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। একদম দিয়ে যদি ভালো হয়ে যায়, ওয়েল এন্ড গুড। সে যদি রিটার্ন করে উইদাউট ইমপ্রুভমেন্ট, দেন ইউ হ্যাভ টু গো ফর ইউরিন কালচার, এবং আপনি পরীক্ষা করেন রাস্তা ব্লক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তারপরে সঠিক চিকিৎসা দিতে হবে। সো এই হলো কিডনি। এখন আপনি আরেকটা করছেন যে কেন হয় বারে বারে, কেন? এটা দুইটা টার্ম আছে, একটা হলো রিল্যাপস আর একটা রিইনফেকশন। রিইনফেকশনও একই জীবাণু, আবার ইনফেকশন। আর রিইনফেকশন আর রিল্যাপস হলো ডিফারেন্ট অর্গানিজম। কেন হয়? আপনি যদি সঠিকভাবে চিকিৎসা না করেন, আপনি ধরেন আপনার আপার ইউট্রাইক আপনি 7 দিন দিচ্ছেন, আপনি কালচার না করে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড ডিপ সিটেড আপনি দিতে হবে 2 সপ্তাহ 4 সপ্তাহ, আপনি দিচ্ছেন 1 সপ্তাহ, তাহলে রিল্যাপস করবে। So, এইগুলি সবগুলো মাথায় রেখে আপনার চিকিৎসা। অনেক সময় মনে করেন ইউটিআই এটা সামান্য, বাট না, ইউটিআই জটিল হয়ে যেতে পারে, ইউটিআই যদি জটিল হতে পারে, এবং সময় ইট ইজ এ চিকিৎসা না করা হয়। কমপ্লিকেটেড নট, এবং খুব সিম্পল, এবং এর থেকে মানুষ মারাও যেতে পারে। কিভাবে? ব্লাডে জীবাণুটা ছড়িয়ে যায়, পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস, ওবেস, কোমরবিড কন্ডিশন আছে, হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম, বয়স বেশি, তাও সেই ক্ষেত্রে আপনার ইউ হ্যাভ টু বি সিরিয়াস, এবং সিরিয়াস হয়ে আপনি সঠিকভাবে চিকিৎসা না করলে সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, যেটা পাইলোনেফ্রাইটিস থেকে সেপ্টিসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। ইউটিআই যে এতটা ভয়ঙ্কর হতে পারে, এই তথ্যটা আমাদের জন্য অনেক বেশি অজানা, অনেকের জন্যই। আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, কিন্তু একটু জানা জরুরি যে একদম শেষ প্রান্তে স্যার, যে কিডনি রোগীদের সুস্থ থাকার জন্য আপনার তথ্য কি থাকবে তাদের উদ্দেশ্যে? প্রথমে গোল্ডেন টিপস দেওয়ার আগে যে আমি ইউটিআইয়ের প্রোফাইলিকটিক একটা বলি, আপনারা পেশাব আটকে রাখবেন না। রাত্রেবেলায় ডবল ভয়েডিং, মানে একবার পেশাব করেন আবার পেশাব করবেন, পানির পেশাব জানি করেন। আরেকটা হলো একটু আগে যেটা আলোচনা করলাম, যে জীবাণুটা পায়ুনালীর থেকে সামনে, যখন ফ্লাশ করবেন পিছন থেকে করবেন না, সামনের থেকে করবেন, জানি ওই পায়ুনালীর থেকে কিছু সামনে আসেন। ফিমেলদের যেটা, যখন মাসিকের সময় সেন্টার পরিষ্কার ইউজ করবেন। তৃতীয় হলো, কোনো যদি ক্যাথেটার করেন, ইনস্ট্রুমেশন করেন, সাথে সাথে প্রোফাইলেক্টিক মেজার অ্যান্টিবায়োটিক খাবেন, এবং পার্টিকুলারলি সেক্সুয়ালি যারা অ্যাক্টিভ আছেন সেই ক্ষেত্রেও তাদের ওই পার্সোনাল হাইজিনটা ভালো করে, বিফোর সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড আফটার, এটা করুন। এই টিপস দিলাম, পানি বেশি খাবেন। এরপরও যদি না হয় ডাক্তাররা প্রোফাইল। এখন আসেন যে গোল্ডেন টিপস, হাউ টু নো অ্যান্ড প্রিভেন্ট ইউর কিডনি ডিজিজ। নাম্বার 1, আপনার প্রথম হলো ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে মেথডিক্যালি, এবং ওষুধ, ইনজেকশন এবং ডায়েট, এক্সারসাইজ, এই 4টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। ওষুধও খেতে হবে, হাঁটতেও হবে, এবং ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। ওষুধ ট্যাবলেট হতে পারে, ইনজেকশন হতে পারে, বা এখন তো আরও নতুন নতুন ইনজেকশন, সপ্তাহে একটা ইনজেকশন আছে, সেটাও দিতে পারে। দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ, কন্ট্রোল রাখতে হবে, জানতে হবে আছে কিনা, এবং কন্ট্রোল রাখতে হবে, এবং টার্গেট। অনেকেই বলেন যে এত পয়সায় ওষুধ খেতে পারেন। বাংলাদেশ ফার্মাসি এত রিচ, লট অফ ড্রাগস, লো কস্ট, উই ক্যান গিভ দ্যাট, আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু পেশেন্ট কমপ্লায়েন্স, মানে তার আর্থিক অবস্থাতে ওষুধ দিতে হবে। তৃতীয়, যদি আপনার রাস্তা ব্লক থাকে, পাথর থাকে, খুলে দেন। রাস্তা ব্লক, প্রোস্টেট বড়, খুলে দেন, অপারেশন করে বা যেভাবেই।
চতুর্থ, জন্মগত রোগ থাকলে সেটার চিকিৎসা আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি সচেতন করতে হবে। তারপরে যেটা হলো ওভার দ্য কাউন্টার্স অ্যান্টিবায়োটিক খেতে পারবেন না, নেভার এন্ড নেভার। বাট ইউ ক্যান টেক নর্মাল, যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, জ্বরের ব্যথা, এগুলি খেতে পারেন, কিন্তু বেদনানাশক ওষুধ ওভার দ্য কাউন্টার আপনি খেতে পারবেন কখনোই না। খাওয়া উচিত না। তারপরে কি কায়িক পরিশ্রম করতে হবে, পানি যেটা বললাম 2 লিটার থেকে 2.5 লিটার পানি খেতে হবে। স্মোকিং ইজ এ ডেঞ্জারাস থিং ফর হার্ট, কিডনি, এভরিথিং বন্ধ রাখতে হবে। অ্যালকোহল যদি কেউ খায় সেটা বন্ধ রাখতে হবে। তারপরে সর্বোপরি যার যার ধর্মের, আপনি যে ধর্ম সেটা মানেন, তাইলে হলেও কি আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। একদমই। আর সুষম খাবার খেতে হবে। ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিডনি পেশেন্টের জন্য আজকে সময় নাই, কিডনি পেশেন্টের জন্য ডায়েট ইজ, যেমন পানি যেমন ইম্পর্টেন্ট, ডায়েটও ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে একটা কথা বলবো, কিডনি ফেইলিউর থাকলে প্রোটিন রেস্ট্রিকশন রাখতে হবে। আচ্ছা। মেটাবল যদি প্রবলেম থাকে, ডায়াবেটিস থাকলে চর্বি জাত পরিহার করতে হবে, থাকলে ওটা ওষুধ খেতে হবে। আর তাছাড়া আমরা কিছু বলি যে ভিটামিন দেই, ক্যালসিয়াম দেই, রক্তশূন্যতা থাকলে ওটা ভালো করতে হবে। অ্যাসোসিয়েটেড যে কোনো ইনফেকশন সেটা কন্ট্রোল করতে হবে, কারণ এনি ইনফেকশন ক্রিয়েটিন বেড়ে যাবে। এগুলি যদি মেনে চলেন, তা ডেফিনেটলি আপনি যে চিকিৎসা করেন নাই তার চেয়ে ভালো থাকবেন। নিশ্চয়ই তাই। এবং প্রত্যেকটি ব্যক্তির অবশ্যই জীবনযাত্রার মানটাকে পরিবর্তন করে সুস্থ স্বাভাবিকভাবে চলাটা খুব বেশি জরুরি। স্যার, একদম আলোচনা শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ টিম ফার্মাসিউটিক্যাল এবং চ্যানেল 24 দর্শকদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেকে সংযত করি, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি এবং পরিবর্তন আনি আমাদের নিজেদের জীবনযাত্রায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।